আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জুলাই বিপ্লবের পর বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট ও স্বৈরাচার মুক্ত রাষ্ট্র হিসাবে গঠন করার লক্ষ্যে ছাত্র সমাজ একটি 10 দফা দাবি উত্থাপন করেন। যে 1 নম্বর দাবি ছিল তাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়ন করতে হবে। আমাদের যে প্রচলিত এখন আইনসভা আছে বা সংসদ আছে, এটা এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ আমরা নির্বাচনের মাধ্যমে 300 জন সংসদ সদস্যকে সংসদে পাঠাই এবং কিছু সংরক্ষিত আসন আছে মহিলাদের জন্য, 45টি সংরক্ষিত আসন, এবং এই পুরোটাই একটু হলো নিম্ন কক্ষ বিশিষ্ট বা এক কক্ষ বিশিষ্ট সংসদ। তো ছাত্রদের প্রস্তাবিত প্রথম দফায় তারা বলছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যেখানে উচ্চকক্ষ থাকবে এবং নিম্নকক্ষ থাকবে, যেটা বিএনপিও তাদের প্রস্তাবনায় 2 কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছেন। নিম্নকক্ষ আমাদের এখন যে প্রচলিত সংসদ আছে এভাবেই হবে। হয়তো সংরক্ষিত মহিলা আসন নাও থাকতে পারে। আর উচ্চকক্ষে থাকবে আমাদের দেশের যে বুদ্ধিজীবীরা, বিশেষ করে বিভিন্ন শ্রেণীর যারা প্রাজ্ঞ লোকজন আছেন, তাদেরকে নিয়ে এই সংসদ গঠিত হবে, এই উচ্চকক্ষ গঠিত হবে। এটা নির্বাচিত হতে পারে এবং সিলেকশন ভিত্তিতেও হতে পারে। তো এটা ছিল তাদের প্রথম দফা। দ্বিতীয় দফা ছিল সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রণয়ন করতে হবে এবং কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার পৃথক থাকতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি কি, এটা নিয়ে আমি গত একটা ভিডিও আপলোড করেছি, এখানে বিস্তারিত আমি বলেছি সংখ্যানুপাতিক পদ্ধতি। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আমাদের যে প্রচলিত নির্বাচন পদ্ধতি এটা মতো না হয়ে এটা হবে দলের প্রতীক নির্বাচন পদ্ধতি, এবং যতগুলো ভোট, কাস্টিং ভোট যতগুলো থাকবে তার পার্সেন্টেজের উপর ভিত্তি করে সংসদে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধি পাঠাবে। তারপর ছিল কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার পৃথক হবে। যেমন কেন্দ্রীয় সরকার হলো ওই যে 2 কক্ষ বিশিষ্ট যে আইনসভা থাকবে, এটা হলো কেন্দ্রীয় সরকার। আর স্থানীয় সরকার হলো আমাদের যে এখন উপজেলা পরিষদ, ইউনিয়ন কাউন্সিল, তারপরে হলো জেলা পৌরসভা, এইগুলো হলো স্থানীয় সরকারের অধীনে থাকবে। তো এইখানে ব্যাপারটা হলো আমাদের যে এখন প্রচলিত সংসদ আছে বা আমাদের যে এখন যে সংসদের যে সদস্যরা থাকে, এমপিরা থাকে, তারাই দেখা যায় স্থানীয় সরকারকে অনেকটা নিয়ন্ত্রণ করে। বিভিন্ন অর্থ বরাদ্দ থেকে আরম্ভ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে এগুলো সংসদ সদস্যের তদারকিতেই হয়। এখন যদি স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার পুরোপুরি আলাদা হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের প্রধান দায়িত্ব থাকবে দেশে আইন প্রণয়ন করা, দেশের বিভিন্ন রকম যে আইন, বিভিন্ন রকম বিল পাস করা, তারপরে যে নীতি নির্ধারণী পর্যায়ে যে দেশের কাজগুলো হবে সেটা হলো কেন্দ্রীয় সরকার করবে, আর স্থানীয় সরকার করবে দেশের উন্নয়নমূলক যত কাজ আছে, রাস্তাঘাট ডেভেলপ করা, বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দেয়া এলাকায়, এবং উন্নয়নমূলক যত ধরনের কাজ আছে স্থানীয় সরকার করবে। তো তাদের 3 নম্বর দফা ছিল কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি নয়, এবং প্রধানমন্ত্রী একই সাথে দলীয় প্রধান থাকতে পারবে না। তো বিএনপি তাদের যে 31 দফা দিচ্ছে, 31 দফার মধ্যে তারা বলেছে প্রধানমন্ত্রী পরপর 2 বারের বেশি থাকতে পারবে না। এইটার মধ্যে একটু কেমন জানি কিন্তু আছে, কারণ হলো আমাদের যে নির্দলীয় নিরপেক্ষ সরকার আন্ডারে যতগুলো নির্বাচন হয়েছে, দেখা গেছে একটি দল পরপর 2 বার কখনো নির্বাচিত হয়নি এই পর্যন্ত, যে সঠিক পদ্ধতিতে যে নির্বাচনগুলো হয়েছে। তাই বিএনপির এই প্রস্তাবটা তখন তেমন গ্রহণযোগ্যতা পাবে না। তবে যদি
প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি নয়, এমন যদি হয়, দুইবারের বেশি কোনোভাবেই সে প্রধানমন্ত্রী হতে পারবে না। তাহলে এইটা অনেকটা যুক্তিসঙ্গত এবং এটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। এবং আরেকটা জিনিস ছাত্রদের দাবিতে যেটা আছে সেটা হলো প্রধানমন্ত্রী একই সাথে দলীয় প্রধান হিসেবে থাকতে পারবে না। আমার দৃষ্টিকোণ থেকে এইটা এইভাবে হলে অনেকটা ভালো হতো যে প্রধানমন্ত্রী দলের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবে না। কারণ গুরুত্বপূর্ণ পদ যেমন হলো সে সভাপতি হিসেবে থাকলো না, কিন্তু হলো সাধারণ সম্পাদক হিসেবে থাকলো, অথবা সিনিয়র সহসভাপতি হিসেবে থাকলো, অথবা ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে থাকলো। সেক্ষেত্রে সে তার প্রধানমন্ত্রী তার এই যে ক্ষমতা, এই ক্ষমতা প্রভাব তার দলের বিভিন্ন কার্যক্রমে পড়বে, যেটা হলো তখন দল ওই প্রধানমন্ত্রী দ্বারা প্রভাবিত হবে। তাই এইটা দলীয় কোনো গুরুত্বপূর্ণ পদেই প্রধানমন্ত্রী থাকা আমার দৃষ্টিকোণ থেকে উচিত হবে না, সদস্যপদ তার থাকতে পারে দলের। 4 নম্বর হলো এমপি থেকে ইউনিয়ন সদস্য পর্যন্ত জনপ্রতিনিধিদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা বিগত দিনগুলোতে দেখেছি সরকারে যারা মাধ্যমিকের গণ্ডি পার হতে পারে না, এই ধরনের নেতাকর্মীরাও সংসদের আইন প্রণেতা বা এমপি হয়েছে। অসংখ্য এমপি মন্ত্রী হয়েছেন এরকম লোক যারা মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেনি। তো যারা মাধ্যমিকের গণ্ডি পার হয়নি ওরা হয়তো অর্থের বলে অথবা পেশি শক্তি বলে হোক অথবা দলের কোনো প্রভাব প্রতিপত্তির বলে হোক, যারা আইনসভায় এসেছেন মাধ্যমিক পার হতে পারেনি, তাদের পক্ষে সঠিক আইন প্রণয়ন করা কোনো ক্রমেই সম্ভব নয়। এবং আমাদের যে অন্যান্য স্থানীয় সরকারেও যারা একেবারেই শিক্ষা দীক্ষা নাই, তাদের ক্ষেত্রে কিন্তু স্থানীয় সরকার যথাযথভাবে পরিচালনা করা তাদের পক্ষে অনেকটা অসম্ভব। তাই শিক্ষাগত যোগ্যতাটা আসলেই দরকার এবং এটা যথার্থই তারা তাদের দাবিতে উপস্থাপন করেছেন। তারপরে তাদের 5 নম্বর দাবি ছিল বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। পূর্ণ স্বাধীনতা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আর ন্যায় বিচার নিশ্চিত করতে হলে আসলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা লাগবে। কারণ বিচার বিভাগের উপর যদি সরকারের প্রভাব থাকে অথবা দলীয় সরকারের প্রভাব থাকে, সেক্ষেত্রে বিচার বিভাগ সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না। কারণ নির্বাহী বিভাগ যদি বিচার বিভাগ থেকে সম্পূর্ণরূপে পৃথক না হয়, তাহলে বিচার বিভাগের পক্ষে সঠিকভাবে কাজ করা খুবই অসম্ভব। তাই বিচার বিভাগকে যদি কোনো স্বতন্ত্র কমিশনের আন্ডারে অথবা এরকমও হতে পারে যে অন্য কোনোভাবে রাষ্ট্রপতির দিন রেখে কোনোভাবে যাতে কোনো দলীয় প্রভাব না পড়ে বিচার বিভাগের উপর, তাহলে এটা অনেকটা যুগোপযোগী হবে এবং ভালো উদ্যোগ হবে। তাহলে দেশের জনসাধারণ ন্যায় বিচার পাবে। 6 নম্বর দাবি ছিল পুলিশি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে এবং স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করতে হবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যে রাজনৈতিক দলগুলো সরকারে আসে, তার সরকারে এসেই তারা তাদের ক্ষমতা জনগণের উপর প্রয়োগ করার জন্য এবং তাদের যে এজেন্ডা এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা পুলিশকে ডাল হিসেবে ব্যবহার করে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পুলিশ তাদের দলের পেটো বাহিনী হিসাবে অনেক সময় কাজ করে। তাই পুলিশের ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং তাদেরকে একটা স্বতন্ত্র কমিশনের আন্ডারে এনে যাতে সরকারের সম্পূর্ণরূপে তাদের উপর কর্তৃত্ব না করতে পারে এবং তাদের নিয়ন্ত্রণ না করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। 7 নম্বর তাদের দাবি ছিল সংসদের 77 নং অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল প্রতিষ্ঠা করা।
সংসদের ৭৭ অনুচ্ছেদে যেটা বলা আছে, যদি কোনো বিশেষ করে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মকর্তা অথবা সরকারের অধীনস্থ কোনো প্রতিষ্ঠান এইগুলোকে যদি কোনো ক্রমে তাদের কোনো ব্যাপারে তাদের কোনো তদন্তের দরকার হয়, সেক্ষেত্রে সংসদ আইনের মাধ্যমে একজন ন্যায়পাল নিয়োগ দিতে পারবেন। ন্যায়পাল একজন ব্যক্তি, যেটা হতে পারে বিচারপতি, তার নিয়োগ দিতে পারবে যাতে এই জিনিসগুলো সঠিকভাবে তদন্ত করতে পারে। এই জন্য ন্যায়পাল দরকার। ৮ নম্বর দফা ছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদ সহ সকল কালো আইন বাতিল করতে হবে। এবং এই আমাদের যে বর্তমান সংবিধান আছে, সংবিধানের বেশ কিছু কালো আইন আছে, যেগুলো হলো স্বৈরশাসক শেখ হাসিনা কর্তৃক প্রণীত, এবং এরপর পূর্ববর্তী পর্যায়েও অনেকগুলো কালো আইন এই সংবিধানে ঢোকানো আছে। বিশেষ করে একটি হলো ৭০ নং অনুচ্ছেদে বলা আছে যে কোনো এমপি, সংসদ সদস্য, যে দল কর্তৃক নির্বাচিত হবেন, যে দলের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, সেই সংসদ সদস্য যদি সংসদে কোনো আইন বা বিল উপস্থাপিত হলে তার দলের বিপক্ষে কোনো ভোট দিতে পারবে না। যদি ভোট দেয় তাহলে তার এই সংসদ সদস্য পদটি শূন্য হয়ে যাবে। এইটা একটা জঘন্য রকম আইন। ধরা যাক একটা সরকার, দলীয় সরকার, সে তার কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জনগণের স্বার্থের বিপক্ষে কোনো আইন করবে, তখন যদি তার যে ওই দলের যে সংসদ সদস্য, তারা বাধ্য থাকবে এই কালো আইনের পক্ষে ভোট দিতে। না হলে সে যদি ভোট না দেয় তাহলে তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যাবে। সো এটা একটা খুবই জঘন্য রকম আইন। এই আইন অবশ্যই বাতিল করা উচিত। তাদের ৯ নম্বর দফা ছিল অবসরপ্রাপ্ত কোনো সরকারি চাকরিজীবী ও বিচারপতি নিম্নকক্ষের প্রতিনিধি হতে পারবেন না। হ্যাঁ, তো যদি সংসদ 2 ভাগে বিভক্ত হয়, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, নিম্নকক্ষ নির্বাচিত প্রতিনিধি আসবেন। এই নির্বাচিত প্রতিনিধিরা সরকারি কর্মচারীরা আসতে পারবেন না, অথবা বিচারপতিরা এই নিম্নকক্ষে আসতে পারবেন না। এটা খুবই ভালো একটা প্রস্তাব। 10 নম্বর দফা হলো নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও সরকারি কর্ম কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, যারা সব দুর্নীতি দমনের জন্য কাজ করবে। বিশেষ করে দুর্নীতিটা সরকারে যারা থাকে ওরাই বেশি করে থাকে, তাদের বিপক্ষেই তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন, যার মাধ্যমে আমাদের সরকারি কর্মচারীদের নিয়োগ হয়। এই কমিশনগুলো আসলেই রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে এবং রাখার জন্য স্বতন্ত্র একটি কমিশনের আন্ডারে বা নিয়ন্ত্রণে ওদেরকে রাখা উচিত, যাতে সরকার কোনোভাবে সরকারকে নিয়ন্ত্রণ না করতে পারে। সরকারের নির্বাহী বিভাগ যাতে ওর উপর হস্তক্ষেপ না করতে পারে। তো এই ছিল তাদের 10 দফা। এই দফাগুলো আসলে খুবই যৌক্তিক এবং আশা করব সামনে যে বিভিন্ন ধরনের সংস্কার হবে, এই সংস্কারের মধ্যে ছাত্র সমাজে দেয়া এই 10 দফার অধিকাংশই বাস্তবায়িত হবে এবং আমাদের দেশ একটি সুন্দর নতুন বাংলাদেশ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।